নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আর এই ভালো থাকার মূল মন্ত্রে আমরা সবাই মিলে দৌড়চ্ছি। আর এই দৌড়তে দৌড়তে কখনো হোঁচট খাই, কখনো আবার সোজা হয়ে দাঁড়াই, কখনো আবার নিজেকে চিনতে পারি না, আবার নিজেকে চেনানোর জন্য অনেকের কাছে আমরা এগিয়ে যেতে চাই। এই নিয়মগুলির মধ্যে দিয়ে মানুষ যা চায়, সেই শাস্ত্রে, যে জ্যোতিষশাস্ত্রের মধ্যে দিয়ে মানুষ উন্নতি চায়, সুস্থ চায়, সর্বাঙ্গ দেহ সুস্থ থাকুক। কেননা এই পৃথিবীতে ক্ষণস্থায়ী জীবন, যেতে তো সবাইকেই হবে। ওই যে বলেন যাওয়ার দিন কবে, যাওয়ার দিন কবে, সেটা কিন্তু সত্যি আমি কেন বোধহয় কেউই বলতে পারবে না। তাহলে বলা যায় কি? বলা যায় ওইগুলো যে ওই সময় যে আমরা যে 12টা ঘর নিয়ে আলোচনা করি, যে 12টা ঘরের 27টা নক্ষত্র নিয়ে যে আলোচনা করি, সেই আলোচনার মধ্যে ঘর আছে 2 নম্বর ঘর, 8 নম্বর ঘর আর 3 নম্বর ঘর। এই যে 2, 3, 8, 8 কি নিধন স্থান, 2 কি মারক, 7th মারক, তাহলে 2, 7, 8, 3। এবার 8 নম্বরের একটা নবম স্থান আছে, 9th মানে ভাগ্য যেটা বলি। সেই ভাগ্যপতি দ্বাদশ, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম সম্পর্ক করলে সেই জায়গাটায় বলা যায় যে রোগ রিপু দ্বারা আক্রান্ত হতে পারে। ওই সময়, সেই সময় যদি গোচরকালে সেই প্ল্যানেটগুলো সেইখান দিয়ে পাস হয় এবং জন্মকালীন যদি তার গ্রহগুলো সেই জায়গায় থাকে, তাহলে বোঝানোর স্বার্থে যদি বলি যে ধরুন বৃশ্চিক লগ্ন, 8 নম্বর ঘর কোনটা? মিথুন রাশির ঘর। মিথুন রাশির লর্ডকে বুধ, যেটা নাকি ছোট গ্রহ, 18 দিন এক ঘর ভোগ করে। তাহলে 8 নম্বর হচ্ছে বুধ, 12 নম্বর হচ্ছে শুক্র, আর 2 নম্বর হচ্ছে বৃহস্পতি, আর 7 নম্বর হচ্ছে শুক্র। তাহলে 7 নম্বর শুক্র, 12 নম্বর শুক্র, 8 নম্বর বুধ। তাহলে ধরি বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি। তাহলে বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, 7ম ঘর হচ্ছে শনি, 8ম ঘর হচ্ছে শনি, আর 9ম ঘর হচ্ছে বৃহস্পতি, 6ষ্ঠ ঘর হচ্ছে বৃহস্পতি, 5ম ঘর হচ্ছে মঙ্গল, 10ম ঘর হচ্ছে মঙ্গল। তাহলে 5ম, 10ম, 10ম কেন্দ্র, 5ম কোণ, সেটা হচ্ছে মঙ্গল, মেষ আর বৃশ্চিক। আর কর্কট রাশির দ্বাদশ ঘর হচ্ছে বুধের ঘর, তৃতীয় ঘর হচ্ছে বুধের ঘর। তাহলে দ্বাদশ 12th হাউসের লর্ড হচ্ছে বুধ, আর 3rd হাউসের লর্ড হচ্ছে বুধ, কর্কট রাশির। তাহলে বৃশ্চিক লগ্নের 8 নম্বর হচ্ছে বুধ, 7 নম্বর শুক্র, 12 নম্বর শুক্র। এই জায়গাটা দিয়ে যদি এখন বলা যায় যে এই ঘরের প্ল্যানেটগুলো, তাহলে প্রত্যেকটি ঘরের ক্ষেত্রে প্রত্যেকটি উপযুক্ত যে স্থানে নিশ্চয়ই থাকে না। প্রত্যেকটা জায়গায় প্রত্যেক জিনিসই ভালো ভালো থাকে না। তাহলে তো মানুষের দরকারই পড়ে না জীবনে কোনো পরিশ্রমের, সবসময় ভালো আসতে থাকে, তাই না? সে ভালো আসার জন্য মানুষকে কি করতে হয়? মানুষকে শিক্ষা সংগ্রহ করতে হয়, শিক্ষার পরে কর্মের সংস্থান করতে হয়, কর্মের পরে সে সাংসারিক জীবন ঢুকবে কি ঢুকবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যক্তিগত ব্যাপার নির্ভর করে কিসের? কতগুলো প্ল্যানেটের উপরে। যেমন দেখবেন যে প্রত্যেকটি গ্রহই প্রত্যেকটি ভাবের কারক হয়ে ওঠে। কোন কোন ভাবের কারক? আপনার সাথে আপনার কার ভাব রয়েছে? মাতা, পিতা, ভাই, বোন, তাই তো? প্যারেন্টসের সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে। সেই জায়গাটায় তাহলে বড় ভাই, ছোট ভাই, বড় বোন, ছোট বোন, তাদের সম্পর্ক স্থানগুলো যদি ঠিক না থাকে, তার হাজবেন্ড, সম্পর্ক স্থান, তাহলে বিয়ের একটা ভাগ্য রয়েছে 7ম ঘর, যে ঘর থেকে বিয়ে ঠিক করা হয়, বিবাহ ঠিক করা হয়, 7th হাউস।
তাহলে 7th হাউস, বৃশ্চিক লগ্নের 7th হাউস হচ্ছে বৃষ রাশির ঘর, শুক্রের। তাহলে সেই শুক্রের ঘর আবার তুলা রাশির ঘর, 12th হাউসের লর্ড। তাহলে 7th 12th ভেনাস। এবার শুক্র কি ভাবের কারক? সপ্তম ভাবের কারক। শুক্র কিন্তু সপ্তম ভাবের কারক। তাহলে ভাবপতি ভাবে থাকলে ভাব বিনাশ করে। সেই জায়গাটায় বিনাশকে, সেই জায়গাটায় আটকানোর যে ব্যাপারগুলো, সেইগুলো জানাই তো সব। দেখুন, আইন তো সবাই জানে। আইন জানে না যে এই এই ধারায় এই এই আইনে এই এই ইস্যুতে পড়তে পারে। তাহলে সেই আইনকের ফাঁকগুলো জানতে এবং সেই আইন থেকে যুক্তি দিয়ে, গ্রাহ্য দিয়ে এবং তার প্রমাণ দিয়ে মানুষ সেখান থেকে বের করে নিয়ে আসে সে নির্দোষ না দোষী, সেটা প্রমাণ সাপেক্ষ, সবই প্রমাণ সাপেক্ষ। তাহলে কি হচ্ছে? আইনের জায়গাটা অন্ধ, আইন প্রমাণ চায়, যে প্রত্যেকটি জিনিসের প্রমাণ। ঠিক গ্রহগুলো ঠিক জড়, কিন্তু তার নেচার আছে, ঘর অনুযায়ী নেচারের উপরে বশীভূত হয় মানুষের চালচলন, প্রত্যেকটি মানুষের। কারুর মেজাজ গরম, কারুর মেজাজ ঠান্ডা, কেউ অনেকক্ষণ পরে কথা বলে, কেউ নিথর, কেউ আবার সব শোনে পরে উত্তর দেয়। এই যে এই জিনিসগুলো প্রত্যেকটি নেচারের উপরে চলে, প্রত্যেকটি ঘরেরই একটা করে নেচার আছে। তাহলে সেই নেচারগুলোকে মানুষের, আমাদের যে চলতে গেলে যে জিনিসগুলো দরকার পড়ে, যে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, তার মধ্যে আছে চর, স্থির, দ্বিস্বভাব। তাহলে বস্তু আর পদার্থ, এই দুটোর মিলন, সেই জায়গাটায় সেই বস্তু এবং পদার্থগুলো যদি মিলেমিশে যদি এক না হয়, তাহলে সেই জায়গাটা তখন ভালোর দিকে আসে। আর যদি মিলেমিশে একটা ঘোট পাকিয়ে যায়, সেই জায়গাটা থাকে গোলমালের ব্যাপার। তাহলে বৃশ্চিক লগ্নের সপ্তমপতি হচ্ছে শুক্র। এবার ধরুন শুক্র বসে আছে 12th হাউসে। 12th হাউস মানে তুলা রাশি, স্বক্ষেত্র, নিজের ঘর, মূল ত্রিকোণ, সব দিক থেকে সেই ঘরে শনি তুঙ্গস্থ হয় তুলা রাশিতে। শনি ওখানে এসে বলবত্তা বৃদ্ধি পায়। তাহলে সেই জায়গাটা বৃশ্চিক লগ্ন থেকে শনি হচ্ছে 3rd হাউস, 3য় নম্বর ঘর এবং 4র্থ নম্বর ঘর। 4র্থ থেকে কি আসে? সংসার, ঘর, গৃহ, বন্ধু, মা, সম্পর্ক কিরম থাকবে। তাহলে সেই সম্পর্কের উপর, সেই নেচারের উপর ডিপেন্ড করছে শনির নেচার। তাহলে সেই শনির অবস্থান কোথায়, সেই জায়গাটাতে কার সাথে কি, বন্ধুর সাথে কিরম সম্পর্ক থাকবে, ঘরের সাথে কিরম সম্পর্ক থাকবে, নিম্ন শিক্ষা এসে কত দূর এগোতে পারবে, তারপরে তো উচ্চশিক্ষা। মানে সিঁড়ির এক ধাপ উঠলে যে সব ধাপ কমপ্লিট করা যাবে সেটা তো হয় না। দুদিক দিয়ে ওঠা যায়, সিঁড়িতেও ওঠা যায়, লিফটে ওঠা যায়, দুটোই ওঠে। তাড়াতাড়ি ওঠা আর পরিশ্রম করে ওঠা। তাড়াতাড়ি ওঠার মধ্যে কি আছে? বংশ পরম্পরায় যে একটা তাড়াতাড়ি, অনেক পুঁজিপাতি রেখে গেছে, অনেক কিছু রেখে গেছে, তার জেনেটিক ব্যাপার থেকে যেটা পেয়ে এসছে, সেখান থেকে সে সেটাকে ভাঙিয়ে তাড়াতাড়ি উঠতে পারে। আর যেটা নিয়ে সে উঠবে, সেই উঠবেটা নিজের চেষ্টায় যখন ওঠার চেষ্টা করছে, তখন তাকে কর্মের, শিক্ষার মাধ্যম থেকে সে কর্মের মাধ্যমে নিজেকে যেতে হচ্ছে এবং সে কর্মের দক্ষতা, কর্মের যে কুশলতা, সেই জিনিসগুলো তাকে নিজেকে চেষ্টা করে বানাতে হচ্ছে। এই ওঠাটা ধীরে হয়, স্লো, কিন্তু স্লো বাট স্টেডি। এই জায়গাটা থাকতে হয় যে আমি আমার লক্ষ্যে ঠিক থাকবো, কিন্তু ধীরে চললে আমি আমার লক্ষ্যটাকে পূরণ করব, এই জায়গাটায় থাকে। তাহলে চতুরতা দিয়ে, চালাকি দিয়ে কোনো কাজ হয় না, হবেও না। একটা সময় গিয়ে সেটা শেষ হয়। তাহলে সেইখানে বৃশ্চিক লগ্নের লগ্নপতিকে মঙ্গল, বৃশ্চিক লগ্নের ষষ্ঠপতিকে মঙ্গল। তাহলে 6th হাউস কিসের? রিপুর ঘর, শত্রুর ঘর, রোগের ঘর। তাহলে মঙ্গল হচ্ছে একটা প্রাণ শক্তি, নেচার যার মধ্যে রয়েছে, সাহস, উদ্দীপনা, এগিয়ে যাওয়া, রিস্ক নেওয়া, তার মধ্যে সেই জিনিসগুলো 6th হাউসের লর্ড, 6th এবং লগ্নপতি।
সে যদি কোনো রকম ভাবে বাজে ঘরের সাথে কানেকশন করে, তাহলে তার 6th-এর 2nd হাউস 7th, দ্বিতীয় ঘর, তাহলে দ্বিতীয় ঘরটা নষ্ট হবে, তার মানে বিয়ের জায়গাটা নষ্ট হবে। সেখান থেকে যদি সেই মঙ্গল যদি ধরুন তার তুলা রাশিতে থাকে বা কুম্ভ রাশিতে থাকে বা মিথুন রাশিতে থাকে, তাহলে সেই জায়গাটা থেকে তার সেই জিনিসগুলো ডিটোরেট করবে, নামতে থাকবে নিচের দিকে। মানুষ তো সেগুলো বোঝে না, কারণ মানুষ, আমরা তো ডাক্তারই বুঝি না। আমাদের উপসর্গ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার যদি উপসর্গটাকে বুঝতে পারে ট্রিটমেন্ট করে। আবার অ্যাস্ট্রোলজিটাও সবাই বোঝে না, যদি অ্যাস্ট্রোলজির উপসর্গগুলো সে ধরতে পারে তাহলে সে ট্রিটমেন্ট করে। কি ট্রিটমেন্ট করে? কি করে? দেখুন, সমস্ত কিছু সূর্যের উপর নির্ভরশীল, সূর্যের থেকে সব তৈরি। তাহলে সূর্যের একটা কালার আছে, 7টা কালার আছে, প্রত্যেকটা মানুষের একটা কালার ভাইব্রেশন আছে, পছন্দ অপছন্দের ব্যাপার থাকে। আর এই গ্রহগুলো কিন্তু সব সূর্যের থেকে সেই রং ধার করা, মানে সূর্যের রঙে রাঙিয়ে যায়। তো সেখান থেকে সূর্য কোনো গ্রহ না, যেটাকে রবি বলা হয়, নক্ষত্র। তার ঘর কোনটা? সিংহ রাশি। বৃশ্চিক লগ্ন থেকে সেটা 10ম ঘর, কর্মের ঘর। তাহলে সেই জায়গাটায় বা পিতার উচ্চ স্থানের ঘর, 9th-এর 2nd, 10th হাউস। তাহলে 9th-এর একটা 9th আছে, 9th-এর 9th মীন রাশির ঘর হয়, যেমন কর্কট রাশির 9 নম্বর ঘর মীন রাশি, কর্কট রাশির 6 নম্বর ঘর ধনু রাশি, বৃশ্চিক লগ্নের 9 নম্বর ঘর কর্কট রাশি, বৃশ্চিক লগ্নের 10 নম্বর ঘর সিংহ রাশি, 11 নম্বর ঘর কন্যা রাশি, 12 নম্বর ঘর তুলা রাশি। তাহলে সেই জায়গাটা, প্রত্যেকটা ঘরের যে মানেগুলো, সেই মানেগুলোকে যখন বোঝা যায় এবং মানের মধ্যে যখন নাকি তার প্রত্যেকটা জিনিসকে উপলব্ধি করা যায় এবং মানুষকে জীবনের মধ্যে তখন জড়িয়ে থাকা যে জিনিসগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, যেটা হওয়ার সেটা হচ্ছে না, যেটা না হওয়ার সেটা হয়ে যাচ্ছে, এবং জীবনটা বারবার ঘেটে যাচ্ছে, অবসাদ আসছে, চিন্তা বাড়ছে, কাজগুলো কেমন যেন আটকে যাচ্ছে, এই জায়গাগুলো জট ছাড়ানোর জন্য মানুষ আসে। তো এতগুলো দড়ি দিলাম আপনাকে, দড়ি জট পাকিয়ে গেল, জট ছাড়াতে তো সময় লাগবে। এবার যদি আপনার ধৈর্য না থাকে তাহলে ওই জট জটেই থাকবে, আর যদি ধৈর্য থাকে তাহলে আপনি একটা 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 করে ছাড়াতে পারবেন। তাহলে সেই জায়গায় বৃশ্চিক লগ্নের সবসময় 9th হাউসের লর্ড চন্দ্র। তাহলে চন্দ্র কি? জলজ গ্রহ। আমরা কি বলি? আবেগ গ্রহ, আমাদের ভাষায় ইমোশনাল প্ল্যানেট। বৃশ্চিক লগ্ন কি? জলজ রাশি। কর্কট রাশি কি? জলজ রাশি, জল। তো জলের গতি নিম্ন দিকে, তাহলে ফোর্স দিলে ওঠে। তাহলে বৃশ্চিক লগ্ন হচ্ছে মঙ্গলের নিষ্ক্রিয় ঘর। বৃশ্চিক লগ্নের উপরে প্রত্যেকটি ঘরের উপরে 2.25 করে নক্ষত্র থাকে, যে নক্ষত্রগুলো প্রত্যেকটি গ্রহের প্রত্যেকটি আবরণ। এর আগেও বলেছিলাম বসন, মানুষের পরিচয় জামা কাপড়, রাজার রাজার মতো, বলেছিলাম এর আগে, রাজার রাজার মতো ড্রেস, মন্ত্রীর মন্ত্রীর মতো ড্রেস। সেইরকম ভাবে মানুষের বসন দেখে বোঝা যায়, তার আচরণ দেখে বোঝা যায়, ব্যবহার দেখে বোঝা যায়, তার সবচেয়ে সুন্দর তার নির্মল হাসি দেখে বোঝা যায়, যেটা ক্রূর হাসি। হাসির যেমন অনেক ব্যাখ্যা আছে, ক্রূর হাসি, বক্র হাসি, অট্ট হাসি, অনেকগুলো হাসি আছে না। তাহলে দুঃখের হাসি, কান্নার মধ্যে হাসি, তাহলে প্রত্যেকটারই একটা করে জিনিস, যেমন ভাব রয়েছে, সেই ভাবগুলো যে বুঝতে পারবে, তাহলে এই হাসিটা কি হাসি সেটাও সে বুঝতে পারবে, অপরপক্ষ বুঝতে পারবে, যদি সে বোঝার মতো ফেস রিডার যেটাকে বলা হয়, যে একটা মুখ দেখে চিহ্নিত করো, সেই জায়গাটা থেকে সেটা বোঝা যাচ্ছে। তাহলে
প্রত্যেকেই যখন জন্মায় একটা রাশি এবং লগ্ন নিয়ে জন্মায়। যে সময় যে মুহূর্তে সে জন্মাচ্ছে সেই জন্ম সময় তার যে ঘরে লগ্ন পড়ছে, এবং লগ্নের গতি সব সময় ওই যে 30 ডিগ্রি পার করে 2 ঘন্টা করে, একটা ঘরে 2 ঘন্টা থাকে, প্রতি 4 মিনিটে সে 1 ডিগ্রি করে দৌড়ায়। তাহলে 30 ডিগ্রি দৌড়তে 120 মিনিট লাগে। তাহলে 120 মিনিট মানে 60 মিনিট 60 মিনিট 120 মিনিট 2 ঘন্টা লাগে। 2 ঘন্টায় লগ্ন চেঞ্জ হয়। তাহলে চেঞ্জ হলে যখন প্রত্যেকটা মানুষ যেমন পৃথিবীতে আসে শিশুতে, মধ্যে গিয়ে সে তার পৌরত্ব থাকে, বেশ থাকে, ম্যাচিউরিটি থাকে, তাহলে একটা লগ্নের কত ডিগ্রি পর্যন্ত সেই ঘরে গেছে, তার মধ্যে ম্যাচুরিটি কতটা আছে। প্রত্যেকটি গ্রহেরই তাই আছে, সবাইকে 30 ডিগ্রি পাস করতে হয়, এবং এক একজনের গতি এক এক রকম। এইগুলো যদি বিচার না করে যদি আপনি বলতে থাকেন যে শনি খারাপ, রাহু কেতু, রাহু বৃহস্পতি যোগ, শনি চন্দ্র যোগ, অতএব সেই জায়গাটা এইসব নিয়ে যখন আপনি চিন্তা করতে থাকবেন তখন কিন্তু আসল উদ্দেশ্য থেকে সরে যাওয়া। আপনার কাছে তো সে শুনতে এসছে, তার খারাপটাও শুনতে এসছে, ভালোটাও শুনতে এসছে, আদৌ ভালো হবে কিনা সেটাও শুনতে এসছে। সেই জায়গাটা থেকে সে কি করবে? সে শোনার জন্যই তো এসছে, আশ্বস্ত হতে এসছে। আপনি তো তাকে রাজা করতে পারবেন না, কারণ আপনি নিজেই রাজা না, আমিও রাজা না। যারা জ্যোতিষে তারা যদি জানতো সবকিছু করতে, তাহলে তারা রাজা হতো, তাদের মৃত্যু আটকাতে পারত। ডাক্তাররা মারা যায় না, যারা চিকিৎসা করে তাদের মৃত্যু হয়তো হয় না। তাহলে এমন কোনো ওষুধ নেই যে সারা জীবন বাঁচিয়ে রাখবে। তাহলে এমন কোনো জিনিস নেই যে কাউকে রাজা করিয়ে দেওয়া যাবে। তাহলে তার প্রাপ্যটুকু পাইয়ে দেওয়া যাবে, যে তার এই জায়গায় এতটুকু প্রাপ্য ছিল। এবার সবসময় জানবেন যে এই বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে একটা যে ভাইটাল প্ল্যানেট থাকে সেটা হচ্ছে রবি। রবি তার দশম। আমরা কি বলি? দশম মানে আকাশ, ঊর্ধ্ব। যেমন 10টা দিক আছে না, আমরা তো জানি 4টে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। কোণগুলো আছে, অগ্নিকোণ, বায়ুকোণ, নৈঋত কোণ, কোণগুলো 4টে। তাহলে 4টে 4টে 8টা, তাহলে একটা ঊর্ধ্ব একটা অধ, 10টা। তাহলে এই 10 দিকের বলে না দশা বিচার। তাহলে যেই নক্ষত্রে চন্দ্র থাকে, যেই নক্ষত্রে চন্দ্র থাকবে সেই দশায় তার জন্ম হবে। তাহলে কর্কট রাশিতে 7, 8, 9 3টে নক্ষত্র থাকে। 9 নম্বর অশ্লেষা, 8 নম্বর পুষ্যা, 7 নম্বর পুনর্বসু। পুনর্বসু বৃহস্পতির নক্ষত্র, পুষ্যা শনির নক্ষত্র, আর অশ্লেষা বুধের নক্ষত্র। তাহলে বুধের নক্ষত্রটা হচ্ছে তার দ্বাদশপতির নক্ষত্র এবং তৃতীয়পতির নক্ষত্র। তাহলে দ্বাদশপতি তৃতীয়পতির নক্ষত্রে যদি চন্দ্র থাকে, অশ্লেষা নক্ষত্রে থাকে, তাহলে 12th এবং 3rd হাউসের নক্ষত্র। 3rd হাউসটাকে যে 7th and 9th হাউস, 7 নম্বর ঘরের 9 নম্বর ঘর। তাহলে 7 নম্বর ঘর কোনটা? কর্কট রাশির 7 নম্বর ঘর মকর রাশি, মানে যেটাকে আমরা ক্যাপ্রিকন বলি, মকর রাশি। মকর রাশির 9 নম্বর, মকর থেকে যদি 1 করে গুণে যান 9 নম্বরে এসে কন্যা রাশিতে শেষ হবে, সেটা বুধের ঘর। এবার মকর থেকে যদি 6 নম্বর গুণে যান, মানে তাহলে সেটা মিথুনের ঘরে শেষ হবে। আর বৃশ্চিক থেকে যদি গুণে যান তাহলে 8 নম্বরে শেষ হবে, মিথুন রাশিতে 8 নম্বর নিধন স্থান। তাহলে লগ্ন হচ্ছে জীবনের শুরু, রাশি হচ্ছে তার মনের শুরু, রাশি হচ্ছে তার জীবনকে যে যে জায়গাটায় মন দিয়ে সে বিচার করে, চুলচেরাই করে যে জায়গাটায় সে এগিয়ে যেতে সাহায্য করবে, এবং আবেগ দিয়ে বিচার করবে না প্র্যাকটিক্যাল বাস্তব দিয়ে বিচার করবে, সেই জিনিসগুলো বোঝা যাচ্ছে। তাহলে সেই জায়গাটায় সেখানটা চন্দ্রের ঘর, এবং কর্কট রাশি চন্দ্রের নিজস্ব ঘর। তাহলে নিজস্ব ঘর চন্দ্র আর রবি পাশাপাশি থাকে। সিংহ রাশি রবির নিজস্ব ঘর,
তাহলে শনির নিজস্ব ঘর মকর আর কুম্ভ পাশাপাশি থাকে। তাহলে শনি আর যখন পাশাপাশি থাকে, মঙ্গল তো পাশাপাশি থাকে না, মঙ্গলের মধ্যে ষষ্ঠ আর অষ্টম যোগ থাকে, 6th হাউস আর 8th হাউসের যোগ থাকে। মেষ থেকে যদি বৃশ্চিক গুণি 8 নম্বর হবে, আবার বৃশ্চিক থেকে যদি মেষ গুণি তাহলে 6 নম্বর হবে। তাহলে 6 নম্বর রিপু ভাব, 8 নম্বর নিধন ভাব, তাহলে সেটা এবং আমার সেটা লগ্ন ভাব। তাহলে লগ্নপতিকে অবশ্যই ভালোভাবে থাকতে হবে, তাহলে তার জীবনের যে চলা, জীবনের যে স্টেপ ফেলা, সেগুলো তার ঠিক মতো হবে এবং ঠিক মতো চিন্তাধারায় এগোতে পারবে, সেটা হবে। তাহলে সেই জায়গাটা এবার দুটোই যদি জল হয়ে যায়, দুটোই যদি হয়, তার মধ্যে আবেগ থাকবে, তার মধ্যে ঠান্ডা বা জনিত রোগ থাকবে, কাপ অ্যান্ড কোল্ডের ধাত থাকবে। তাহলে কালপুরুষ থেকে, মেষ রাশি থেকে 1 নম্বর গোনা হয়, কালপুরুষ চক্র বলা হয়, কাল মানে সময়। তাহলে সেই সময় চক্রের 1 নম্বর থেকে 8 নম্বর ঘর বৃশ্চিকের, সেখানে যদি তার লগ্ন থাকে, তাহলে 7th হাউস শুক্র, 12th হাউস শুক্র, তাহলে সে 5th হাউস তার কি হচ্ছে, বৃশ্চিক লগ্ন থেকে তার 5th হাউস হবে মীন রাশির ঘর, বৃহস্পতির ঘর। তাহলে সেই বৃহস্পতি 5th হাউস মানে তার প্রেম, তার ভালোবাসা, তার উচ্চ শিক্ষা, তার উচ্চ জায়গায় যে যাওয়া এবং বাইরে যাওয়া কি না যাওয়া, সেই জায়গাটা সেই মীন রাশির উপর ডিপেন্ড করে। মীন রাশির লর্ড কোথায় বসে আছে, কোন জায়গায় বসে আছে, কোন নেচারে বসে আছে। বৃহস্পতি হচ্ছে বৃহৎপতি, মানে যে বড় আকারের, সেই বৃহস্পতি যে জ্ঞান এবং গুণের চর্চা করে, আবার রোগেরও চর্চা করে। কাজে সেই জায়গাটা চন্দ্র দেখবেন যে 14 দিনের পরে, মানে কৃষ্ণ চতুর্দশীর পরের থেকে চেঞ্জ হয়, অমাবস্যা বা পূর্ণিমা হয় যেটা, সেই জায়গাটা আমরা তো মাসে তো দেখি যে অমাবস্যা পূর্ণিমা হচ্ছে দুটো, তাহলে ক্ষয় প্রাপ্ত হয়, ক্ষয় হয়। তাহলে সেই জায়গাটা চন্দ্রের রাশির মধ্যেও সেই ক্ষয় রোগটা আছে। এবং ক্ষয় জিনিসটা কি, মনের ক্ষয়, মানসিকতার ক্ষয়, আবেগের ক্ষয়, অবসাদের, এই জায়গাটা তারা অনেক কল্পনা বিলাসী হয়। সেই কল্পনা বিলাসীর জায়গাটার থেকে সেই ক্ষয়, সেই জায়গাটা সে পারবে তো, সেই জায়গাটা থেকে সে এগিয়ে যেতে পারবে তো জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। এবার এই জিনিসগুলো যখন দেখা হবে, একটা লোক বা একটা মানুষ যখন আমার কাছে বা যার কাছেই যাক, সে কি জানতে চায়, ভালো ভালো জিনিস জানতে চায়, তাহলে কি দিয়ে শুরু করবেন? 1 নম্বর ঘর। তাহলে তার প্রথমে বলবে, প্রথমে তার কি জানতে চাইবে যে লেখাপড়া হবে কিনা, লেখাপড়া হবে কিনা হবে, কিন্তু প্রথমে জানুন সুস্থ থাকবো কিনা। আপনি যদি সুস্থই না থাকেন, আপনার শরীর যদি অসুস্থ হয়ে যায় এবং আপনি যদি খুব ভালোভাবে নিজের শরীরকে, আপনার শরীরের সুস্থতার মধ্যে যদি আপনার মাথা ভালো কাজ করে, দেখা ভালো বা কাজ করে, চিন্তা ভালো কাজ করে, খাবার দ্রব্য যেগুলো সহজপাচ্য জিনিস সেগুলো ভালোভাবে হজম হয়, ঘুম যদি ভালো হয়, এবং যেগুলো জিনিস দরকার শরীরকে রাখতে গেলে সেই জিনিসগুলো তার ঠিক আছে কিনা, আরামই সে কতটা, আরাম কতটা ভোগ করে, এবং সে শরীরের উপর কতখানি যত্ন রাখে। শরীরও তো অ্যাসেট, তাই না? ওই যে পড়ার সময় বলে না, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তাহলে শরীর যদি সম্পদের মতো যদি রক্ষা না করতে পারেন, তাহলে কর্ম, শিক্ষা, জ্ঞান, টাকা পয়সা, বাড়ি ঘর দিয়ে কি করবেন? ভোগ করতে তো পারবেন না, ভোগের জন্যই তো করা। এবং আপনি একদম সহজ কথা, খালি হাতে এসছেন, খালি হাতে যাবেন, কিছুই নেবেন না। মাঝখানের জিনিসগুলো আপনি ভোগ করতে চাইছেন। কি ভোগ করতে চাইছেন? সুখ, যেটা কেনা যায়, পয়সা হলে কেনা যায়, আরাম জিনিসটা কেনা যায়। শান্তি কিনতে পারবেন না, শান্তি পারচেজ হয় না, সেলও হয় না। সেল হলে তো পারচেজ করবেন, সেলও হয় না। সুখ সেল হয়,
পারচেস করতে পারেন। কাজে সেই জায়গাটায় এই সেল পারচেজের যে ব্যাপারটা, জীবনটাও ঠিক সেই ধাঁচে চলে। দ্বিতীয় ঘরে সঞ্চয়, বৃশ্চিক লগ্নের দ্বিতীয় পতি বৃহস্পতি, দ্বিতীয় পতি বৃহস্পতি, পঞ্চম পতি বৃহস্পতি। তাহলে দ্বিতীয় ঘরে সঞ্চয়, পঞ্চম ঘর হচ্ছে উচ্চশিক্ষা এবং তার উচ্চ চিন্তা এবং উচ্চ ভাবনা বৃহস্পতির উপর ডিপেন্ড করে। সেই বৃহস্পতি কিভাবে বসে আছে সেখান থেকে তার বিচারটা আসবে। এবং বৃহস্পতি মীন রাশির লর্ড, ধনু রাশির লর্ড। এবং আপনি দেখবেন যে প্রত্যেকটা, আমি একটু আগে যে বললাম যে পদার্থ আর বস্তুর এই দুয়ের মিলনে মানুষ চলে, এর বাইরে হরোস্কোপের কিছু নেই। আপনাকে মূল জিনিসটা বুঝতে হবে, মাপের ব্যাপার, সব মাপের ব্যাপার। যখন বাড়ি তৈরি করেন দেখেন না, ফিতে দিয়ে মাপতে বসেন, এই ঘরটা কত হবে, 10-12 না 16-14, মানে 16 ফুট লম্বা 14 ফুট চওড়া, এইরকম মাপতে বসেন। সেরকম জীবনের সেই মাপগুলো, সেগুলো ঠিক আছে কিনা, এটাই তো দেখার। তাহলে সেখান থেকে বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকার ক্ষেত্রে লগ্নপতির প্রথম অবস্থান যদি বোঝাই, তাহলে বোঝানোর স্বার্থে যদি ধরি, ধরুন মঙ্গলের অবস্থান রয়েছে মকর রাশিতে, মঙ্গলের অবস্থান মকর রাশিতে, তাহলে বৃশ্চিক লগ্ন থেকে 3rd হাউস আর মেষ রাশি থেকে 10th হাউস, কর্কট রাশি থেকে 7th হাউস লগ্নপতি বিরাজ করছে। রাশি থেকে 7th, লগ্ন থেকে 3rd, মেষ থেকে 10th। তাহলে মঙ্গল কিসের, কোন ভাবের কারক, কোন ভাবে সে বলিয়ান হয়? তৃতীয়, ষষ্ঠ, একাদশ, দশম, এইসব ভাবে বলিয়ান থাকে। তাহলে লগ্নপতি 3rd হাউসে। এবার লগ্নপতি ওখানে 3rd হাউসে মকর রাশিতে যদি থাকে, তাহলে মকর রাশিতে 3টে নক্ষত্র আছে, 21 নম্বর, 22 নম্বর, 23 নম্বর। রবির নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। 23 নম্বর ধনিষ্ঠা, 22 নম্বর শ্রবণা। তাহলে সেই জায়গাটায়, আর 21 নম্বর উত্তরাষাঢ়া, সেইখান থেকে যদি চলতে থাকে, তাহলে কোন নক্ষত্রে মঙ্গল রয়েছে? ওখানে 28 ডিগ্রি তুঙ্গস্থ হয় মঙ্গল, 28 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়। তাহলে সেইখান থেকে তার তুঙ্গস্থ মানে কি? বলবান, শক্তি, শক্তি সঞ্চয় করে, ভালো থাকে সেই ঘরে। অনেক মানুষ অনেক জায়গায় গিয়ে খুব আনন্দে থাকে না, তার মানে তার মনের শক্তিটা বেড়েছে সেই জায়গায়। কোনো মানুষ কোনো মানুষের সাথে মিশে শক্তি সঞ্চয় করে না, যে এই মানুষটার পাশে থাকলে আমার মনের জোর বাড়ে। সেই রকম মঙ্গলের তো মন বলে জিনিস নেই, কেন মঙ্গল খায়ও না, মঙ্গল জলও খায় না, মঙ্গল হাওয়াও খায় না, কিছুই খায় না। তাহলে অবস্থার পরিপ্রেক্ষিতে শক্তি সঞ্চয় করছে নেচারের সাথে, যেহেতু ঘুরছে, পৃথিবী ঘুরছে, গ্রহরা ঘুরছে, রবি স্থির, রবি নক্ষত্র। তাহলে সেখান থেকে সেই মঙ্গলের 3টে দৃষ্টি আছে। মঙ্গলের 4র্থ দৃষ্টি, মঙ্গলের 7ম দৃষ্টি, মঙ্গলের 8ম দৃষ্টি। তাহলে লগ্নপতি 3rd হাউসে যদি থাকে, তাহলে সে তার দৃষ্টি দ্বারা 3টে ঘরকে সে তার আয়ত্তে এনেছে। একটা মেষ রাশি 4th হাউসের দৃষ্টি দিয়ে, আর একটা কর্কট রাশি 7th হাউসের দৃষ্টি দিয়ে, আর একটা সিংহ রাশি 8th হাউসের দৃষ্টি দিয়ে। তাহলে সেই রবি, চন্দ্র, মঙ্গল, মঙ্গল মঙ্গল বসা। তাহলে রবি, চন্দ্র, চন্দ্র কর্কট রাশিতে বসা, কর্কট রাশি, তার চন্দ্র যে ঘরে থাকে সেই ঘর রাশি হয়। তাহলে সেইখানটায় চন্দ্র কর্কট রাশিতে বসা। তাহলে সেখান থেকে চন্দ্র কত নম্বর নক্ষত্রে বসা? আমি বলেছি অশ্লেষায় বসা, 9 নম্বর নক্ষত্রে বসা, দ্বাদশপতি 3য় পতির নক্ষত্রে। তাহলে দ্বাদশ ইজ লস্ট হাউস, আর তৃতীয় হচ্ছে যোগাযোগ। সেই যোগাযোগ মানে সহজ ভাব। সেই সহজ ভাবের জায়গাটায় যখন আমরা দেখব যে সেখানে ভাই বোন জায়গায়, এই জায়গাগুলো
তার সেই বুধের, যেহেতু এটা বুধের ঘর, 12th হাউস, 3rd হাউস, বুধের অবস্থান কোথায়, বুধের অবস্থান কোথায়, রবির অবস্থান কোথায়, রবির অবস্থানের উপর নির্ভর করে। রবি নিচস্থ হয় তুলা রাশিতে, মানে বলবত্তা হারায়। রবি তার নিজস্বতা, যে শক্তি, ওইখানে এসে শক্তি সে হারায়। কারণ ওই মাসটা থাকে কি মাস? কার্তিক মাস। সেই জায়গাটায় হারায়। তাহলে রবির 3টে নক্ষত্র আছে, 3, 12 আর 21। এই 3, 12, 21 এক ঘর নিয়ে থাকে না, 2 ঘর নিয়ে থাকে। 3 নম্বর থাকে মেষ বৃষ নিয়ে, 12 নম্বর থাকে সিংহ আর কন্যা নিয়ে, আর 21 নম্বর থাকে ধনু আর মকর রাশি নিয়ে। এই দুটো দুটো করে ঘর নিয়ে থাকে। তাহলে দুটো ঘরের মধ্যে সবাই বলবে যে দেখুন শত্রু ঘরের সাথে লিঙ্ক আপ রয়েছে নক্ষত্রের। রবির সাথে শুক্রের সম্পর্ক ভালো না, রবির সঙ্গে বুধের সম্পর্ক ভালো না সম, বা রবির সঙ্গে শনির সম্পর্ক ভালো না। তাহলে 21 নম্বর নক্ষত্র দুটো ঘর, ধনুরাশি মকর রাশি, 3 নম্বর নক্ষত্র মেষ রাশি আর শুক্র বৃষ রাশি, শুক্রের ঘর, সম্পর্ক ভালো না। তাহলে 12 নম্বর নক্ষত্র সিংহ রাশি কন্যা রাশি। তাহলে সবাই আপনাকে আশার বাণী শোনাবে রবি বুধ যোগ, বুধাদিত্য যোগ। কারণ আপনি দুনিয়ায় কেল্লা মেরে দিয়েছেন, আপনি একদম ফার্স্ট। বুধাদিত্য যোগ আছে। কি হয় বুধাদিত্য যোগ হলে? সব ঘরে হয়, সব ঘরে হয়। রবি বুধ মকর রাশিতে হবে, রবি বুধ ধনু রাশিতে হবে, রবি বুধ মীন রাশিতে হবে? হবে না। তাহলে কোন কোন ঘরে হবে? প্রশ্ন জাগে যে কোন কোন ঘরে রবি বুধ একদম ভালো কাজ দিয়ে দেবে। মেষ রাশিতে দেবে, মিথুন রাশিতে দেবে, সিংহ রাশিতে দেবে, কন্যা রাশিতে দেবে। এইগুলো তো দেবে। আর সব জায়গায় বুধাদিত্য যোগ হয় না। কেন হয় না বা কেন হয়, এটা বোঝা মানেই তো জ্যোতিষ শেখা, এটা বোঝা মানেই তো অ্যাস্ট্রোলজিকে চর্চা করা। দেখুন রবি তুঙ্গস্থ হয়, সাথে যদি বুধ পায় বুধকে সে ধরে নিতে পারে। মিথুন রাশি বুধের নিজস্ব ঘর, সেখানে যদি রবি থাকে ধরে নিতে পারে। সিংহ রাশি রবির নিজস্ব ঘর, সেখানে যদি বুধ পায় ধরে নিতে পারে। কন্যা রাশি বুধের নিজস্ব ঘর, তাহলে রবিকে পেলে বুধ ধরে নিতে পারে। তাহলে বুধ হচ্ছে খুব চাইল্ডিশ প্ল্যানেট, বালক গ্রহ বলা হয়। খুব তাড়াতাড়ি, যে জিনিস তাড়াতাড়ি সেই জিনিস হঠকারী, ক্ষতিকারক, ক্ষতিকারক একদম। আপনি চটজলদি ডিসিশন সাকসেস নাও হতে পারে, রিস্ক হয়ে যায়। তাহলে বুধ সেই কাজটা করে। বুধ কি করে? চিন্তা করি বাস্তবে রূপায়িত করতে চায়, কিন্তু বাস্তব তার পক্ষে আছে কিনা, তার সময় তার সাথ দেবে কিনা, সেটা তো বোঝার ব্যাপার আছে। সেখান থেকে তো সে বুঝবে। তাহলে সেখান থেকে যখন বুঝবে, তাহলে সেই জায়গাটায় ধরে মানুষের একটা সিস্টেমে চলতে হয়। সিস্টেমে সবাই চলে, জীবনটাও সিস্টেমে নিয়ে চলে। আপনি যখন কোনো জায়গায় যান একটা সিস্টেমে যান, সিস্টেমের বাইরে গেলে অসুবিধা হয়। তাহলে বৃশ্চিক লগ্নের এবং কর্কট রাশির নবম ঘর হচ্ছে তার চন্দ্রের ঘর। নবম পিতা, নবম গুরু, নবম ভাগ্য। তাহলে চন্দ্র জলজ কারক গ্রহ। তাহলে সেই জায়গাটা, তার ভাগ্যটা সেই জায়গাটা, এবং লগ্ন বৃশ্চিক ও জলজ কারক গ্রহ। নিম্নে অভ্যুত্থান হয়, নিচুর দিকে নামতে থাকে। মন ভালো হয়, কিন্তু মন আবেগপ্রবণ হয়, কাপেন কোল্ডের ঢাল থাকে, শীত কাতুরে হয়, অল্পতে ঠান্ডা লাগে এবং ভীষণ শীত কাতর হয়, জড়সড় হয়ে বসে থাকতে ভালোবাসে সেই জায়গাটায়। কেন? সবই ওয়েদারের উপর। আপনি গ্রীষ্মকালে কলকাতায় রয়েছেন, তখন আপনি মনে করলেন যে
মানে উত্তর দিকে যাবেন, দার্জিলিং বেড়াতে যাবেন, ওইখানে সোয়েটার লাগবে। দেখুন নেচার পাল্টে যায় আপনার চলাচলের উপরে, স্থান পরিবর্তনের উপরে। তাহলে গ্রহের স্থান পরিবর্তনের ফলে মানুষের জীবন পাল্টে যায়। সেই জায়গাটায় সেখান থেকে তার শিক্ষা খুব ভালো থাকে। বৃশ্চিক লগ্নের যেহেতু 5th হাউসের লর্ড বৃহস্পতি, 2nd হাউসের লর্ড বৃহস্পতি ভালো থাকে। রবি 10ম ঘর, রবির অবস্থান অনুযায়ী কর্ম ভালো থাকে, কিন্তু বিবাহের জায়গাটা কিন্তু ভীষণ এলোমেলো থাকে। কেন থাকে? সপ্তম দ্বাদশ শুক্র থাকে, শুক্রের অবস্থানের উপরে। এবার শুক্র যদি সেই জায়গাটা থেকে তার অবস্থান ঠিক মতো না করতে পারে, আমি আগেই বলেছি চন্দ্র কিন্তু 4র্থ ভাবের কারক, শুক্র কিন্তু 7ম ভাবের কারক, বৃহস্পতি কিন্তু 5ম ভাবের কারক, শনি কিন্তু 3য়, 6ষ্ঠ, একাদশ, 10ম ভাবের কারক, মঙ্গল কিন্তু 3য়, 6ষ্ঠ, একাদশ, 10ম ভাবের কারক। কাজে এই যে ভাবগুলোর যে কারকতা যে বৃদ্ধি পায়, সেই বৃদ্ধিটাকে আপনার মধ্যে প্রতিফলিত হওয়া বা আপনার মধ্যে ইনজেক্ট করানোর কাজ কার? আপনার কি রোগ হয়েছে তাকে আইডেন্টি করা বা ডাক্তারের কাজ, কোন ওষুধ দিলে সেই রোগ কমবে সেটাও ডাক্তারের কাজ। ঠিক সেই রকম একটা অ্যাস্ট্রোলজি, যে কোন দিক থেকে সাইডটা, সব সাইড তো নষ্ট হতে পারে না। সব দিক যদি নষ্ট হয় মানুষ তাহলে বাঁচবে কি নিয়ে? যে কোনো ডিসব্যালেন্স হয়েছে সেই ডিসব্যালেন্সটাকে ব্যালেন্সে নিয়ে আসা, সেই ব্যালেন্সের জায়গাটাই আপনাকে বুঝতে হবে। প্রত্যেকটি কিন্তু নক্ষত্রের কিন্তু জোর রয়েছে। 1 থেকে শুরু হয়, 27 গিয়ে শেষ হয়, রেবতী নক্ষত্রে শেষ হয়। রেবতী নক্ষত্রটা বুধের নক্ষত্র। বুধের নক্ষত্রে মানে জীবন শুরু হয় কেতুর নক্ষত্র থেকে, গোপন ভাবে শুরু হয়। কেতু গোপন গ্রহ, উপরে ফিট, বাইরে কিন্তু ভিতরে কিন্তু ভীষণ রোগ। যে শত্রুতা করে তাকে আপনি বুঝতে পারেন না, যে আপনাকে সে ব্যাকবাইটিং করছে, বুঝতে পারছেন না, সেটাও কিন্তু কেতু। সেই কেতু থেকে শুরু, জীবন শুরু কেতুর নক্ষত্র থেকে। আর খুব জলদি মরে যায় না, তাড়াতাড়ি জীবন চলে যায়, ফট করে শেষ হয়ে গেল। কারণ পৃথিবীতে আপনি অতিথি, পৃথিবীর তো মালিক না আপনি, পৃথিবীতে আপনি কেনেননি, পৃথিবীতে আপনি অতিথি একজন। সেই অতিথির জীবন ক্ষণস্থায়ী। ওই জন্য দেখবে 27 নম্বর সেই রেবতী নক্ষত্র, যেটা মীন রাশি, পদযুগল চিহ্ন করা আছে, সেখানে কিন্তু লাস্টে কিন্তু পাই চলে যায়। মস্তক মেষ রাশি শুরু, আর মীন রাশি সেখান থেকে 27 নম্বর নক্ষত্র দিয়ে শেষ হয়। প্রত্যেকটা ধাপে আছে, দেখবেন 4 করে ধাপ করা, চতুর্থ করে ধাপ করা, মানে সুখ দিয়ে চতুর্থ সুখ স্থান বলি, বন্ধু স্থান বলি, মাতৃস্থান বলি, এর জন্য 4টে ভাগে ভাগ করা আছে। মেষ থেকে কর্কট 4র্থ ঘর, বুধের নক্ষত্রে শেষ। আবার দেখবেন কর্কট থেকে, যে সিংহ থেকে শুরু হবে, ওই বৃশ্চিক রাশি 4র্থ ঘর, বুধের নক্ষত্রে শেষ। আবার দেখবেন ধনু থেকে শুরু করবেন, মীন রাশি 4র্থ ঘর, ওই বুধের নক্ষত্রে শেষ। তাহলে সেই জায়গাটা যে বুধের নক্ষত্রে বুধ, শনি আর বৃহস্পতি 3টে নক্ষত্র দেখবেন পাশাপাশি দৌড়ায়। এই যে 3 ঘরের মধ্যে পাশাপাশি দৌড়াচ্ছে। বুধের নক্ষত্র দেখবেন 7, 8, 9 বললাম, বৃহস্পতি, শনি, বুধ। 16, 17, 18 বৃহস্পতি, শনি, বুধ। 25, 26, 27 লাস্ট ঘর, বৃহস্পতি, শনি, বুধ। তাহলে শনি হচ্ছে কঠোর, শনি হচ্ছে বাস্তব, শনি হচ্ছে প্র্যাকটিক্যাল, একদম লাইফকে একদম মানে আয়রন থেকে সেই স্টিল তৈরি করার মতো শনি। স্যাটার্ন যে মানুষকে কঠোর প্রতিজ্ঞাতে ফেলে এবং আমাকে চ্যালেঞ্জ। শনির যদি কোনো রকম প্রভাব ছকের মধ্যে ভালো না থাকে, হ্যাঁ, তাহলে আমরা খারাপটাই খুঁজি। তাহলে সেই মানুষটা কিন্তু জীবনে কিন্তু দাঁড়াতে পারে না, বারবার ভেঙে পড়ে। আর বারবার ভেঙে পড়লেও জীবন কিন্তু আপনাকেই গড়তে হবে, আপনাকেই উঠে দাঁড়াতে হবে। পড়ে যাওয়া মানে শেষ না, জীবনে বারবার উঠতে হবে আপনাকে, বারবার চলতে হবে আপনাকে, এগিয়ে যেতে হবে আপনাকে, আপনার কল্পনাকে নিয়ে। ভালো থাকুন, ভালো রাখুন, আবার দেখা হবে। নমস্কার।